চ্যাপ্টার 226 দ্য টেরিফাইড শিও শেরুড 12 15 নম্বর মিন্স্ক স্ট্রিট পেটপুরে রাতের খাবার খেয়ে ক্লাইন বসার ঘরের একটা হেলানো চেয়ারে আরাম করে বসল। তার পাশেই ফায়ারপ্লেসে কাঠকয়লা জ্বলছিল। ঘরের ভেতরটা একদম গ্রীষ্মকালের মতো গরম হয়ে আছে। ক্লাইন এখন একটা সাদা শার্ট, কালো রঙের ভেস্ট আর পাতলা একটা ট্রাউজার পরে আছে। তার সামনে একটা খবরের কাগজ মেলা ছিল। সে কাগজের বিজ্ঞাপনের পাতাগুলো খুব মন দিয়ে উল্টেপাল্টে দেখছিল। হঠাৎ একটা বিজ্ঞাপন তার চোখে পড়ল। নতুন ধরনের এক যাতায়াত ব্যবস্থার জন্য বিনিয়োগকারী প্রয়োজন। বিস্তারিত আলোচনার জন্য সশরীরে দেখা করতে হবে। ক্লাইন বিজ্ঞাপনটা 2 বার পড়ল। এরপর পাশের ছোট গাঢ় লাল টেবিল থেকে একটা পেন্সিল তুলে নিয়ে লেখাটার চারপাশে গোল দাগ দিল। আগামীকাল বা পরশু যদি কোনো কাজ না থাকে তবে সে এই নতুন যাতায়াত ব্যবস্থাটা দেখতে যাবে। এর কোনো ইনভেস্টমেন্ট ভ্যালু আছে কিনা সেটা সে দেখার পরিকল্পনা করল। আসলে হাতে পর্যাপ্ত তথ্য না থাকলে এ ধরনের বিষয়ে ভাগ্য গণনা করাও অসম্ভব। ক্লাইন মনে মনে বিড়বিড় করে বলল, আমি আশা করছি এটা যেন সাইকেলের মতো কোনো কিছু হয়। ঠিক তখনই হঠাৎ করে ক্লাইনের কানে কোনো এক অলৌকিক প্রার্থনার প্রতিধ্বনি ভেসে আসল। সে ভাবল, এটা আবার কে হতে পারে? মিস জাস্টিস, মিস্টার হ্যাংড ম্যান, নাকি দশান, নাকি ব্যাকলুন্ড ব্যাংকের কোনো ক্লার্ক আমার পাসপোর্ট নকল করার চেষ্টা করছে? মুহূর্তের মধ্যে ক্লাইনের মনে হাজারো চিন্তা খেলে গেল। সে হাতের খবরের কাগজটা নামিয়ে রাখল। এরপর শোবার ঘরে ফিরে গিয়ে ভেতর থেকে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে সে ধূসর কুয়াশার ওপারে রহস্যময় এক জগতে প্রবেশ করল। সে দেখল মিস্টার ফুলের সিংহাসনের ঠিক পাশেই এবং প্রাচীন তামাটে টেবিলের শেষ প্রান্তে একটা উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। অভিজ্ঞ ক্লাইন শান্তভাবে নিজের আসনে গিয়ে বসল। সে নিজের আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি ব্যবহার করে সেই আলোক তরঙ্গগুলোকে স্পর্শ করল। তৎক্ষণাৎ তার চোখের সামনের দৃশ্যটা বদলে গেল। সে দেখল একটা সোফায় ঝাপসা একটা অবয়ব দেখা যাচ্ছে। একজন অল্পবয়সী নারী ট্রেনি নাইট ইউনিফর্ম পরে সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে। ক্লাইন বুঝতে পারল সে আসলে তার পাসপোর্ট কপি করছে না, সে আসলে এক টুকরো কাগজ পড়ছে। ক্লাইন বুঝতে পারল এ নিশ্চয়ই সেই দুজনের একজন যাদের কথা মিস জাস্টিস বলেছিল। সে এদের মধ্য থেকেই কাউকে বেছে নিতে চেয়েছিল। ক্লাইন প্রায় 20 সেকেন্ড পর্যন্ত চুপচাপ সব দেখল। সে এখনই সরাসরি কোনো সাড়া দিল না। গভীর রাতে সে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করল। তখন সে মেয়েটির প্রতিক্রিয়া, মনোভাব এবং কোনো কিছু সামলানোর ধরন দেখে তার চরিত্র এবং যোগ্যতা বিচার করবে। অবশ্যই সে কাউকে জোর করে ট্যারোট ক্লাবে যোগ দেওয়াবে না। এই যুগের সাথে যার সম্পর্ক নেই সেই তো ফুল। প্রাচীন হার্মিস ভাষায় লেখা এই মন্ত্রটি পড়া শেষ করে শিও কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। তারপরে সে হঠাৎ পিঠ সোজা করে উঠে বসল। সে প্রচণ্ড আতঙ্কের সাথে বুঝতে পারল এটা কোনো এক গোপন সত্তার সম্মানসূচক নাম। তাছাড়া মিস্টিক বিদ্যায় তার যা জ্ঞান এবং সে এ পর্যন্ত যা যা গুজব শুনেছে তা থেকে সে জানে যে কেউ যদি কোনো গোপন সত্তার পূর্ণ নাম উচ্চারণ করে তবে সে সেই সত্তার নজরে পড়ে যায়। আর এ ধরনের নজরে পড়ার পরিণতি হয় ভয়াবহ দুর্ভাগ্য অথবা চরম ট্র্যাজেডি। এসব গোপন সত্তার অনেকেই আসলে শয়তান বা অশুভ দেবতাদের এক একটা রূপ। শিও মনে মনে ভাবল, আমি কোনো নিরাপত্তা ছাড়াই প্রাচীন হার্মিস ভাষায় নামটা উচ্চারণ করেছি। আমি কতটা বোকা! আমি কেন এই বাক্যটা বোঝার জন্য এত চেষ্টা করলাম আর মনে মনে এটা পড়লাম। শিও আতঙ্কে চারদিকে তাকাতে লাগল। সে ভাবল হয়তো এখনই কোনো অবর্ণনীয় দানব তার ঘরের ভেতর উদয় হবে। সে দেখল তার সোফা, কফি টেবিল, আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার আর তৈলচিত্রগুলো আগের মতোই আছে। 1 মিনিট ধরে সতর্ক থাকার পর শিও একটু ধাতস্থ হল। সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তার কিছু নেই, ভয় পেও না। আমি শুধু তার সম্মানসূচক নামটা বলেছি, কিন্তু কোনো প্রার্থনা তো করিনি। এটা একটা অসম্পূর্ণ অনুষ্ঠান ছিল, তাই এটা কারো নজরে পড়ার কথা নয়। তাছাড়া খুব সম্ভবত এম্পেরর রোজেল যে বিশেষ চিহ্নগুলো রেখে গিয়েছিলেন এই কাগজের মালিক হয়তো ভুল অনুবাদ করেছে। নামটা হয়তো সঠিকও নয়, কিন্তু পরক্ষণেই তার মনে হল সে শুনেছে যে শয়তান বা অশুভ দেবতারা যদি আগ্রহী হয়ে ওঠে তবে অসম্পূর্ণ অনুষ্ঠানেও তারা সাড়া দেয়। শিও বিরস মুখে ভাবল, আমি সত্যিই খুব বোকা। সে বিশাল এক ভুল করে ফেলেছে বলে তার মনে হতে লাগল। সে আরও কয়েক মিনিট অপেক্ষা করল। যখন দেখল কোনো সাড়া নেই তখন সে গাল ফুলিয়ে লম্বা একটা শ্বাস ছাড়ল। সে কাগজের টুকরোটা আবার হিস্ট্রি অব দ্য লোয়েন কিংডম অ্যারিস্টোক্রেসি বইটার ভেতর ঢুকিয়ে রাখল। ভারী মন নিয়ে সে বাথরুমে ঢুকল। সে বেসিনের কল ছেড়ে দিল এবং ঠান্ডা পানি দিয়ে নিজের মাথা পরিষ্কার করার চেষ্টা করল। ছলাৎ করে পানি পড়ার শব্দ হল। স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে দেখে শিও একটু কুঁজো হয়ে 2 হাতে পানি নিল। ঠিক তখনই আয়নার এক কোণে তার নজর গেল। সে দেখল আয়নায় একটা লম্বা কোঁকড়ানো খয়েরি রঙের চুল দেখা যাচ্ছে, অথচ তার নিজের চুল ছিল কাঁধ পর্যন্ত লম্বা এবং উস্কো খুস্কো হলুদ রঙের।
মুহূর্তের মধ্যে শিওর গায়ের লোম খাড়া হয়ে গেল। সে সাথে সাথে এক লাফে পেছন দিকে সরে আসল। সে নিজের শরীরের অর্ধাংশ ঘুরিয়ে নিয়ে তার কনুই দিয়ে সেই সত্তার ওপর সজোরে আঘাত করল। ঠাস করে একটা শব্দ হল। সে একটা নরম উষ্ণ শরীরের ওপর গিয়ে পড়ল। সেই মানুষটি পরিচিত এক চিৎকার দিয়ে মেঝেতে পড়ে গেল। শিও আর কোনো আক্রমণ করল না। সে দেখল তার প্রিয় বন্ধু পেটে হাত দিয়ে যন্ত্রণায় মেঝেতে কাতরাচ্ছে এবং তার চোখে পানি টলটল করছে। শিওর মুখের কোণ অবচেতনভাবেই একটু কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, ফোর্স, তুমি কখন ফিরলে? ফোর্স সাথে সাথে কোনো উত্তর দিতে পারল না। ব্যথা একটু কোমল এসে দেয়াল ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াল। সে গজগজ করে বলল, এই তো মাত্র ফিরলাম। শিও, তুমি কি পাগল হয়ে গিয়েছ? ভালো করে না দেখেই কেন তুমি আমাকে এভাবে মারলে? তুমি আমাকে খুব জোরে মেরেছ। শিও লজ্জিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কোন দিক দিয়ে ঢুকলে? ফোর্স খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, বাথরুমের জানালা দিয়ে। কেন? কোনো সমস্যা আছে? আমি একজন অ্যাপ্রেন্টিস, তাই চাবি সাথে না রাখাটাই আমার জন্য স্বাভাবিক। শিও পিঠ সোজা করে নিজের দোষ ঝেড়ে ফেলার চেষ্টা করল। সে বলল, তাহলে তুমি দরজা দিয়ে কেন আসলে না? তুমি আমাকে সত্যিই খুব ভয় পাইয়ে দিয়েছিলে। ফোর্স চোখ পিটপিট করে বলল, ওপাশ দিয়ে আসলে আমাকে অনেক বড় একটা চক্কর দিতে হতো। সেটা খুব ঝামেলার কাজ। আমি সোজা পথে হাঁটতেই অভ্যস্ত। তারপরে সে একটু থেমে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু তোমার প্রতিক্রিয়া এত বেশি ছিল কেন? শিও ৩ সেকেন্ডের জন্য দ্বিধায় পড়ল যে সে নিজের সম্মান বাঁচাবে নাকি জীবন। অবশেষে সে সত্যিটাই বলল। সে বলল, কারণ আমি একটা ভুল করে ফেলেছি, এক মারাত্মক ভুল। ফোর্স নিজের পেট ডলতে ডলতে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ভুল? শিও তাড়াতাড়ি করে সব খুলে বলল। সে জানাল কিভাবে সে বইয়ের মলাটের ভেতর থেকে একটা পুরনো কাগজ খুঁজে পেয়েছে। তারপরে সে কিভাবে অবচেতনভাবে প্রাচীন হার্মিস ভাষায় সেই মন্ত্রটা মনে মনে পড়েছে। তার ধারণা সে কোনো এক গোপন সত্তার সম্মানসূচক নাম উচ্চারণ করে ফেলেছে। ফোর্স বলল, তোমার মাথা কি ঠিক আছে? তারপরে সে একটু আশ্বস্ত করে বলল, আশা করি কোনো সমস্যা হবে না। পুরো অনুষ্ঠান তো সম্পন্ন হয়নি, আর কে জানে ওটা আসল না নকল। ফোর্স চারদিকে তাকাল এবং কেমন যেন এক অজানা ভয়ে সে শিউরে উঠল। সে শিওর সাথে বসার ঘরে গেল। সেখানে সে সেই পুরনো কাগজটা দেখল। সেখানে এম্পেরর রোজেলের বিশেষ চিহ্নগুলো আর হার্মিস ভাষায় লেখা বাক্যগুলো ছিল। একবার চোখ বুলিয়ে মিস্টিক বিদ্যা নিয়ে গবেষণা করা ফোর্স মাথা নাড়ল। সে বলল, আমি যেসব শয়তান বা গোপন সত্তাদের চিনি, এটা তাদের কারো নাম নয়, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া এখন পর্যন্ত তো কিছুই ঘটেনি, তার মানে সব ঠিক আছে। শিওকে একটু শান্ত হতে দেখে ফোর্স দুষ্টুমি করে একটু ভয় দেখানোর জন্য বলল, অবশ্যই যদি সত্যিই কিছু ঘটে থাকে, তবে আমাদের সামান্য ক্ষমতা দিয়ে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। শিওর মুখ ফ্যাকাসে হয়ে গেল। সে বলল, ফোর্স, চলো আজ আমরা একসাথে ঘুমাই। না থাক, আমি একাই ঘুমাব। ফোর্স ভ্রু কুঁচকে একটু হাসল। সে বলল, ঠিক আছে, আসলে তোমার এত চিন্তা করার কিছু নেই। ভেবে দেখো, প্রতি পূর্ণিমার রাতে আমি কত অদ্ভুত ফিসফাস শুনতে পাই, কিন্তু আমি তো পাগল হয়ে যাইনি বা নিজেকে হারিয়ে ফেলিনি। তারপরে সে বলল, আমাদের বাকি 3টা বইও পরীক্ষা করে দেখা উচিত। যদি সেখানেও একই কাগজ বা মন্ত্র পাওয়া যায়, তবে বুঝব এটা মিস্টার গ্লেইন্টের কোনো রসিকতা। 2 বন্ধু মিলে তাড়াতাড়ি করে অন্য বইগুলো পরীক্ষা করল, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই পেল না। শিও ফোর্সের দিকে তাকাল এবং ঘরের পরিবেশ আবার থমথমে হয়ে গেল। শিও হঠাৎ একটা বুদ্ধি দিল। সে বলল, আজ রাতে আমরা কি সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালে লুকিয়ে ঢুকব? সেটা ছিল ব্যাকলুন্ডে চার্চ অফ এভারনাইটের প্রধান কার্যালয়। ফোর্স অবচেতনভাবে বলল, সেন্ট হিয়ারল্যান্ড ক্যাথেড্রাল কেন নয়? আমার মনে হয় না এভারনাইট গডেস আমাকে রক্ষা করবেন। সেটা ছিল বাষ্প এবং যন্ত্রপাতির দেবতার চার্চের সদর দপ্তর। ভিন্ন ধর্মের 2 নারী আবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ফোর্স দীর্ঘশ্বাস ফেলে বলল, সেখানে গেলে আমরা নাইট হক্স বা মেশিনারি হাইভমাইন্ডের নজরে পড়ে যাব। হয়তো সেই গোপন সত্তা এটাই চাচ্ছে। যাই হোক, এখন ঘুমাতে চলো। আগামীকাল সকালেই সব বোঝা যাবে। যদি সকাল পর্যন্ত কিছু না হয়, তবে বুঝব আসলেই সব ঠিক আছে। মাঝরাতে ব্যাকলুন্ডের আকাশে মেঘের আড়ালে বাঁকা লাল চাঁদ ঢাকা পড়েছিল। নক্ষত্রগুলো খুব একটা দেখা যাচ্ছিল না। ক্লাইন হঠাৎ জেগে উঠল। সে বিছানা থেকে নেমে আবার সেই ধূসর কুয়াশার জগতে প্রবেশ করল। সে মিস্টার ফুলের উচ্চাসনে গিয়ে বসল। সে মিস জাস্টিসের সঙ্গীকে সাড়া দেওয়ার এবং তাকে পরীক্ষা করার কথা ভাবল। ঠিক তখনই তার মাথায় এক নতুন বুদ্ধি আসল। সে দেখতে চাইল এই অবস্থায় মেয়েটিকে কুয়াশার ওপারে টেনে আনা যায় কিনা। সে ভাবল, মেয়েটি নিশ্চয়ই এখন ঘুমিয়ে আছে। যদি আমি সফল হই, তবে সে হয়তো এটাকে খুব স্বচ্ছ একটা স্বপ্ন বলে মনে করবে। যদি সে এখানে চলে আসে, তবে আমি সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেব, যাতে সে চারপাশ ভালো করে দেখতে না পারে। অনেক ভেবেচিন্তে ক্লাইন তার হাত বাড়িয়ে সেই আলোক তরঙ্গগুলোকে স্পর্শ করল।
হঠাৎ ক্লাইন অনুভব করল তার আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি এক অদম্য বেগে বেরিয়ে যাচ্ছে। এর ফলে ধূসর কুয়াশার ওপারকার সেই রহস্যময় জগৎটা একটু কেঁপে উঠল। ক্লাইন যখন ভাবল তার সব শক্তি শেষ হয়ে যাবে, ঠিক তখনই সব শান্ত হয়ে গেল। ব্রোঞ্জ টেবিলের এক প্রান্তে একটা ঝাপসা এবং বিকৃত অবয়ব দেখা দিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শিও তার চোখ মেলল। সে দেখতে পেল অসীম কুয়াশা, একটা প্রাচীন উচ্চাসন আর একজন রহস্যময় ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে। ক্লাইন খুব খুশি হল এবং পরিকল্পনা অনুযায়ী সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। সেই ঝাপসা মূর্তিও মিলিয়ে গেল, কিন্তু ধূসর কুয়াশার ভেতরে একটা লাল নক্ষত্র ফুটে উঠল। ক্লাইন এটা দেখে নিশ্চিত হল যে কেউ যদি তার নাম জপ করে তবে সে তাকে এখানে টেনে আনতে পারবে। সেই লাল নক্ষত্রটি ছিল একটি স্থায়ী সংযোগের প্রতীক। তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। ক্লাইন ভাবল, আমার বর্তমান শক্তি দিয়ে বড়জোর আমি আরও একটা সংযোগ তৈরি করতে পারব। আমার স্পিরিচুয়ালিটি দিয়ে আমি সর্বোচ্চ আমার চেয়ে এক সিকোয়েন্স উপরের কাউকে এখানে আনতে পারব। তবে সেটা সফল হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমার সমান বা নিচের সিকোয়েন্সের কাউকে আনা কোনো ব্যাপারই নয়। ক্লাইন নিজের ক্ষমতায় বেশ সন্তুষ্ট হল। তার এখন আর আলাদা করে কোনো সাড়া দেওয়ার প্রয়োজন নেই। তার এই পরীক্ষাই যথেষ্ট ছিল। শিও ঘুমের ঘোরেই ধড়ফড় করে উঠে বসল। সে সারাক্ষণ সেই নাম জপ করার ভয়ঙ্কর পরিণতি নিয়ে দুশ্চিন্তা করছিল। ঘুমানোর কিছুক্ষণ পরেই সে স্বপ্ন দেখেছে যে এক রহস্যময় জায়গায় ধূসর কুয়াশার এক মূর্তি তার দিকে তাকিয়ে আছে। স্বপ্নটা এতটাই স্বচ্ছ ছিল যে শিও প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে তার পাশে ঘুমিয়ে থাকা ফোর্সের দিকে তাকাল। সে কাঁপতে কাঁপতে ভাবল, এটা কি ভয়ের কারণে কোনো দুঃস্বপ্ন ছিল, নাকি আমি সেই গোপন সত্তার নজরে পড়ে গিয়েছি আর এখন কোনো অশুভ আত্মা আমাকে তাড়া করছে? সে মনে মনে ঠিক করল, আগামীকাল রাতে বিয়ন্ডারদের একটা সমাবেশ আছে। সেখানে গিয়ে তাকে এই অশুভ আত্মা তাড়ানোর বা নিজেকে পবিত্র করার জন্য কাউকে খুঁজে বের করতে হবে।